আমি উত্তরে বললাম, আপনি সাধারণত সুন্দর দেখতে, তবে এই শাড়িতে আপনার সৌন্দর্য আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। আমার মুখ থেকে প্রশংসা শুনে তিনি লজ্জা পেয়ে তার ঘরে চলে গেলেন। ঠিক তখনই প্রশান্তের ফোন এলো। রোহিত বলল যে সে আজ রাতে তার বান্ধবীর সাথে বাইরে থাকবে এবং তার মাকে একা রাখতে চায় না। সে আমাকে বলল, তুমি যদি মায়ের সাথে থাকো তবে মা আমাকে ফোন করে বিরক্ত করবেন না। তুমি সবকিছু যেমন সুন্দরভাবে সামলে নিয়েছ, আজ রাতেও তেমনভাবে সামলে নিও। ফোন রেখে দিল প্রশান্ত। কিছুক্ষণ পরে আন্টির শাড়ি বদলে এসে আমাকে জিজ্ঞেস করলেন, প্রশান্তের কি খবর। বন্ধুত্বের খাতিরে আমাকে আন্টিকে একবার ছোট্ট মিথ্যে বলতে হলো। আমি বললাম, প্রশান্ত আমাদের স্যারের খুব প্রিয় ছাত্র, স্যারের কিছু কাজ ছিল, তাই তাকে আজ রাতে স্যারের বাড়িতে থাকতে হবে, সে আজ ফিরবে না। আমার কথা শুনে আন্টির মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমি তো একা বাড়িতে থাকতে পারি না, তাই আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। এটা প্রশান্ত আগে আমাকে জানিয়ে দিয়েছিল। বন্ধুত্বের জন্য মাঝে মাঝে এমন মিথ্যে বলতে হয়, আর আমার অবস্থা তখন এমনই ছিল। আমি আন্টির সাথে থেকে যাওয়ার জন্য সম্মতি দিলাম। তবে আমি বুঝতেও পারিনি সেই রাতে আমার আন্টির মধ্যে কি হতে চলেছে। রাতের খাবার শেষে আন্টি আমাকে তার ঘরে ডাকলে। আমরা অনেকক্ষণ কথা বললাম। তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চাইলেন। আমি বললাম, আমার বাবা মা গ্রামে কৃষিকাজ করে, আর আমি শহরে পড়াশোনার জন্য একা থাকি। শহরে আমার আর কেউ নেই। আমি কথা বলতে বলতে হঠাৎ থেমে গেলাম যখন আন্টি আমার মুখের উপর হাত রাখলেন। তিনি বললেন, এমন কথা আর কখনো বলো না। মনে রেখো, এখানে তুমি একা নও, আমি আছি তোমার পাশে, তুমি কখনো একা নও। আন্টির কথা জেনে একটু দ্বিধা ছিল। তিনি কিছু বলার আগে হঠাৎ প্রশান্তের নাম উল্লেখ করলে। তবে তার দৃষ্টিতে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। বয়সের কারণে আমি তার দৃষ্টির পরিবর্তন বুঝতে পারছিলাম। এই পরিস্থিতি এড়াতে আমি মৃদু কাশির ভান করলাম। আমাকে কাঁচতে দেখে তিনি হাসলেন এবং পানি এনে পাশে বসে পড়লেন। আমি বললাম, আন্টি, রাতে জিন্স পরে ঘুমাতে একটু অস্বস্তি হয় আমার। প্রশান্তের কোনো আরামদায়ক পোশাক থাকলে দিন, আমি সেটা পরে ঘুমাতে চাই। তিনি বললেন, প্রশান্তের ঘর থেকে আলমারি খুলে নিজেই কাপড় নিয়ে নাও। প্রশান্তের ঘরে গিয়ে আলমারি খোলার সাথে সাথে সেখানে বিভিন্ন ধরনের পারফিউম, ব্রেসলেট এবং আরও অনেক জিনিস দেখতে পেলাম। কৌতূহলবশত একটি ব্রেসলেট পরে নিলাম এবং রঙিন শার্ট গায়ে পরলাম। তারপর আমি চুলের জেল লাগিয়ে প্রশান্তের মতো স্টাইল করার চেষ্টা করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ আন্টি আমার পেছনে এসে দাঁড়ালেন। কখন এসেছেন আমি টের পাইনি, কারণ আমি নিজের দিকে তাকিয়ে ব্যস্ত ছিলাম। তিনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে আমার চুল ঠিক করলেন এবং ব্রেসলেটটি খুলে দিলেন। তিনি বললেন, তোমার কিছু বদলানোর দরকার নেই, তুমি যেমন তেমনটাই চমৎকার। প্রথমবার দেখেই তোমাকে ভালো লেগেছিল। কথাগুলো বলার সময় তিনি স্নেহভরে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, তাই বিনয়ের সাথে একটু দূরে সরার চেষ্টা করলাম। তিনি হেসে বললেন, এখন তো বাড়িতে আমরা শুধু দুজনই আছি, তুমি এত দূরে কেন। যাক, আমি তার কথা শুনে বিস্মিত হয়ে বললাম, আন্টি, আপনি কি বলতে চাইছেন। কিছুক্ষণ চুপ থাকার পর মনে হলো তিনি কিছুটা অস্বস্তি বোধ করছেন এবং দ্রুতই নিজের অবস্থান পরিবর্তন করলে। তার আচরণে আমি কিছুটা অস্বস্তি অনুভব করতে শুরু করলাম, তাই হঠাৎ করে তার হাত ধরলাম এবং তাকে ঘর থেকে বাইরে নিয়ে গেলাম। তিনি দরজায় কয়েকবার ধাক্কা দিলেন, কিন্তু আমি দরজা খুলিনি, কারণ যা ঘটেছিল তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তার সৌন্দর্য আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল, তবে কিছু বিষয় ঠিক মনে হচ্ছিল না। সেই রাতে আমি দরজাটি বন্ধ রেখে ঘুমাতে গেলাম। পরের দিন সকালে প্রায় ৬টার দিকে প্রশান্ত বাড়ি ফিরে। আমি প্রশান্তের সঙ্গেই তার বাড়ি থেকে তৈরি হয়ে কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কলেজ যাওয়ার সময় প্রশান্ত বাইকের পিছনে বসে। আমি বললাম, প্রশান্ত, তুমি তো তোমার জীবনের সঙ্গী খুঁজে পেয়েছ, তবে তোমার মায়ের পুনরায় বিয়ের কথা ভেবেছ কি। আমার কথা শুনেই প্রশান্ত হঠাৎ করে মাঝপথে বাইক থামিয়ে দিল এবং আমাকে নিচে নামিয়ে বলল, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তাই তোমাকে বলছি, আমি মায়ের দ্বিতীয় বিয়ের ঘোর বিরোধী। এই বয়সে মায়ের জীবনসঙ্গীর প্রয়োজন নেই। আমি এখন বড় হয়েছি এবং মায়ের পুনরায় বিয়ে আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। আমার করা প্রশ্নটি হয়তো প্রশান্তের পছন্দ হয়নি, কারণ প্রশান্ত আমাকে রাগান্বিতভাবে উত্তর দিয়েছিল, তাই আমি তখন সেই বিষয়টি বলা বন্ধ করে দিয়েছিলাম। দেখতে দেখতে ১ মাস কেটে গেল। এই ১ মাসে আমি একবারও প্রশান্তের বাড়িতে যাইনি। এখন আমাদের কলেজে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় চলে এসেছে। একদিন রাত ৮টার দিকে প্রশান্ত আমার রুমে এসে হাজির হয়। সে আমাকে অনুরোধ করতে থাকে যাতে আমি তার অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে দিই। আমি সবসময় আমার কাজ সময় মতো করে রাখি, তাই আমার সব অ্যাসাইনমেন্ট আগেই শেষ হয়ে গিয়েছিল। প্রশান্তের অ্যাসাইনমেন্ট শেষ করতে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তখন রুমে বিদ্যুৎ ছিল না। আধ ঘন্টা কেটে গেছে, তবুও আলো ফিরে আসেনি। কিছুক্ষণের মধ্যেই জানতে পারলাম যে পরবর্তী ৩ দিন পর্যন্ত বিদ্যুৎ আসবে না। প্রশান্ত আমাকে বলল, এখানে বিদ্যুৎ নেই তো কি হয়েছে, আমার বাড়িতে লাইট, ইনভাইটার সব আছে, প্লিজ আমার সাথে বাড়িতে চলো। প্রশান্তের অনুরোধে আমি তার সাথে তার বাড়ি যাওয়ার জন্য রাজি হলাম। বাড়িতে পৌঁছে আমি কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। প্রশান্ত আমাকে অ্যাসাইনমেন্ট লেখার জন্য দিয়ে নিজে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে লাগল। তার গার্লফ্রেন্ড একাই নিজের রুমে থাকে। হঠাৎ প্রশান্ত ফোনটি বন্ধ করে আমার দিকে ফিরে বলল, আজ রাত তুমি এখানে সব সামলে নাও, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, সম্ভবত সকালে ফিরব। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য এখনও ৪ দিন বাকি আছে, তুমি চাইলে ঘুমাতে পারো।
আমি প্রশান্তকে বাইরে যেতে নিষেধ করেছিলাম, কিন্তু সে কথা না শুনে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর আমি তার রুমে বসে অ্যাসাইনমেন্ট লিখছিলাম, তখন দরজায় টোকা পড়ে। বাইরে গিয়ে দেখলাম আন্টি 2টি গ্লাসে দুধ নিয়ে এসেছেন। প্রশান্ত ঘরে নেই এই বিষয়টি যেন তিনি না বুঝতে পারেন, তাই আমি তাকে ঘরে ঢুকতে দিলাম না এবং বাইরে গিয়ে বললাম প্রশান্ত ঘুমিয়ে পড়েছে। তিনি আমাকে 1 গ্লাস দুধ দিয়ে তার ঘরে ফিরে গেলেন। আমি ডাইনিং রুমে বসে দুধ খেয়ে আবার প্রশান্তের ঘরে ফিরে এলাম। হঠাৎ ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে আমি আতঙ্কিত হয়ে তার ঘরের দিকে ঢুকলাম। ঘরে ঢুকেই দেখি আন্টি নেই। পেছনের দরজা বন্ধের শব্দ হলো। দেখলাম দরজাটি বন্ধ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আন্টি, এটা কি হচ্ছে? তিনি হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমাকে এখানে আনতে হতো তাই এমনটা করেছি। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন করছো কেন? আমি বললাম, আপনি আমার মায়ের মতো, আমি কিছু ভুল করতে পারি না, দয়া করে আমাকে মাফ করুন। তখন তিনি রেগে গিয়ে আমার শার্টের বটম এমনভাবে টানলেন যে সেগুলো ছিঁড়ে মাটিতে পড়ে গেল। আন্টি হঠাৎ আমার কলার ধরে বললেন, আমি তোমার মায়ের মতো হতে পারি, কিন্তু মা নই, এটা মনে রেখো। তার কথায় আমার চিন্তাধারায় পরিবর্তন আসলো। সত্যি, তিনি আমার মায়ের মতো যত্নবান ছিলেন, কিন্তু মা ছিলেন না। তার কথা শুনে আমি শান্ত হয়ে তাকে বললাম, যদি কখনো কোনো ভুল করে আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্যে ক্ষমা করবে, কিন্তু আজ বুঝলাম আপনি আমাকে কি বোঝাতে চেয়েছেন। আপনার ব্যক্তিত্ব এবং সুন্দর মন আমাকে সব সময় মুগ্ধ করেছে। আমার কথায় আন্টি খুবই খুশি হলেন। তার মুখে যেন এক আলাদা রকমের খুশি ফুটে উঠল। তিনি আমার হাত ধরে বেশ কিছুক্ষণ রাখলে আমি তাকে আমার পাশে বসতে বললাম। তিনি মুচকি হেসে বললেন, আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে। এবার আমাকে তোমার ঘরের ঠিকানা দাও, যাতে যখন প্রশান্ত বাড়িতে থাকবে না তখন আমি আসতে পারি। বলার সময় তিনি তার মাথা আমার কাঁধে রাখলে। আমি তার হাত ধরে বললাম, আপনি সব সময় আমার সম্মতি পাবেন। আমি একটু হাসি দিয়ে বললাম, আন্টি, আমার প্রশ্ন আছে। আপনি আমার মধ্যে এমন কি দেখলেন যে কয়েকদিনের মধ্যেই আমার প্রতি আকৃষ্ট হলেন? প্রশান্ত যখন 8 বছর ছিল তখন তার বাবা আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি অনেক কষ্টে ওকে বড় করেছি। এখন আমার আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যখন প্রশান্ত কলেজে যেতে শুরু করলো তখন থেকে আমি ওকে তার বান্ধবীর সঙ্গে কথা বলতে দেখতাম। তিনি আরও বললেন, আমার কিছু বান্ধবী আছেন যারা তাদের স্বামীদের সঙ্গে এবং কিছু প্রেমিকের সঙ্গেও খুব সুখী জীবনযাপন করে। কখনো কখনো তাদের দেখে আমারও একটু ঈর্ষা হয়, কিন্তু সেদিন যখন তোমাকে দেখলাম তখনই তোমার প্রতি আমার মনে অন্যরকম অনুভূতি জন্মা। তারপর যখনই আমাদের দেখা হয়েছে তুমি আমার মন জয় করেছ। তুমি আমাকে সবসময় সম্মানের সঙ্গে দেখেছ, আর তোমার এই আচরণেই আমাকে তোমার প্রতি ভালোবাসা জন্মেছে। আমি শান্তস্বরে বললাম, আপনি আমাকে এত প্রশংসা করলে তার জন্য ধন্যবাদ, তবে যদি প্রশান্ত এটা জেনে যায় তখন কি করবেন? আন্টি মুচকি হেসে বললেন, সেটা পরে দেখা যাবে। এখন আমি শুধু কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চাই, যার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। তিনি কাছে আসার চেষ্টা করছিলেন। আমি শান্তভাবে বললাম, আন্টি, আপনি যা খুঁজছেন তা সাময়িক শান্তি নয়। আপনার কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে আপনি এমন একজনকে খুঁজছেন যে আপনাকে সারা জীবন ভালোবাসবে এবং যত্ন করবে। আমি আপনার মঙ্গলের জন্য বলছি, তবে আপনি বিষয়টি ভুলভাবে দেখছেন। আমি আরও বললাম, যদি আপনি প্রকৃত ভালোবাসা এবং সাময়িক অনুভূতির মধ্যে পার্থক্য বুঝতে পারেন তাহলে নিজের প্রয়োজনগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে। আমি আন্টির দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, আপনি যদি সত্যিই বিষয়টি বুঝতেন তবে আপনি এমন সিদ্ধান্ত নিতেন না। আপনার সৌন্দর্য আমার কাছে দৃষ্টিগোচর, কিন্তু কিছু সম্পর্কের সীমা আছে যা আমরা কখনো অতিক্রম করতে পারি না। আপনাকে এটা বুঝতে হবে যে আপনার কি প্রয়োজন। যদি আপনি শুধু আবেগের বসে আমার সঙ্গে কিছুটা সময় কাটান তাহলে পরে আপনাকে সেই মুহূর্তগুলোর জন্য অনেক আফসোস হবে, কারণ এই ধরনের সম্পর্ক কখনো সমাজের স্বীকৃত হতে পারে না, আর আমাদের সম্পর্কেও কোনো ভিন্ন নাম দেওয়া যাবে না। আমার কথাগুলো শুনে আন্টির চোখে এক ধরনের উপলব্ধির ছাপ পড়ে। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে মেনে নিলেন। তারপর তিনি আমার কাছে ক্ষমা চাইলেন, এবং আমি যখন তার ঘর থেকে বেরিয়ে আসছিলাম তিনি আমাকে আর থামানোর চেষ্টা করেননি। আমি প্রশান্তর ঘরে ঢুকতেই দেখি কিছুক্ষণ পর প্রশান্ত জানালা দিয়ে ভেতরে ঢুকো। তার হঠাৎ ফিরে আসার কারণ জিজ্ঞাসা করতেই সে বলল, আমার বান্ধবীর একটু ব্যথা ছিল, তাই ওকে মেডিকেল থেকে ওষুধ এনে দিলাম, এজন্যই ওর কাছে গিয়েছিলাম। প্রশান্তের কথা শুনে হেসে বললাম, প্রশান্ত, কিছু মাস হলো তোমার সাথে বন্ধুত্ব হয়েছে, আর এত অল্প সময়ে তোমার মধ্যে তার প্রতি এত দায়বদ্ধতা, কিন্তু তোমার নিজের মায়ের কথা কি ভাবো? তারও তো একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে, তাই না? আমি বললাম, জীবনে সবারই সঙ্গীর প্রয়োজন হয়। হতে পারে, তাই না? আমি বললাম, জীবনে সবারই সঙ্গীর প্রয়োজন হয়। তুমি তোমার নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তোমার মায়েরও তো জীবনে একজন সঙ্গী দরকার হতে পারে, যিনি তার যত্ন নেবে। একবার মায়ের কথা ভাবো, এতদিন তিনি তোমার জন্য বেঁচে থেকেছেন, এখন তার একজন সঙ্গীর প্রয়োজন হতে পারে। আমার কথাগুলো শুনে প্রশান্ত বেশ ভেবে দেখো, সে এক শব্দ আমার বিরুদ্ধে বলল না। পরের দিন যখন আমি তাদের বাড়ি থেকে বেরোচ্ছিলাম, প্রশান্ত তার মায়ের সামনে এসে তাকে বিয়ের অনুমতি দিল। কিছুদিনের মধ্যেই প্রশান্তের মা আবার বিয়ে করলেন। আন্টি তখন 42 বছর বয়সী ছিলেন এবং তার নিজের বয়সের একজন জীবনসঙ্গী খুঁজে পেলেন। আমি যখন আন্টিকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাতে গেলাম তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তোমার মায়ের মতো নই, আমি তোমার মেয়ে।
তখন আন্টির সেই কথা মনে পড়ে গেল, আর তিনি তার নতুন স্বামীর সামনেই আমাকে ধন্যবাদ জানালেন। তাদের সুখী দেখে আমিও খুব খুশি হলাম। প্রশান্ত আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাই তার সুখ আমার সুখের মতোই। এরপর আমি আর আন্টির বাড়িতে খুব বেশি যাইনি। আমি চেয়েছিলাম তাদের নতুন জীবনের শুরুটা তাদের নিজের মতো করে হোক, তাই আমি অন্য শহরে গিয়ে নিজের পড়াশোনা শেষ করি। প্রশান্তের সঙ্গে আমার বন্ধুত্ব অটুট ছিল, কিন্তু আমি আর তাদের বাড়িতে যেতাম না। যখনই আমাদের দেখা করার দরকার হতো, প্রশান্ত নিজেই আমার কাছে চলে আসত, কিংবা আমরা কোনো নির্দিষ্ট জায়গায় দেখা করতাম। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।